আর স্যার আমার একেবারে শেষ প্রশ্ন যে এই বিষয়টা আজকে আলোচনা থেকে স্বাভাবিকভাবেই হারিয়ে যাবে এবং সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব যে এই জিনিসটাকে এজেন্ডার মধ্যে নিয়ে আসা। বাংলা বাঁচাও যাত্রা এই মুহূর্তে রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্রে থাকা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ যেটা ঘটে আসছে গত ২ সপ্তাহ ধরে। আগামীকাল সমাপ্তি, তার আগে আজকে দেখা গেল যে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গায় যেখানে মতুয়ারা, বিশেষ করে মতুয়া অধ্যুষিত জায়গায় বিপুল জনসমাবেশ হচ্ছে এবং স্বরূপনগরের মতো জায়গায় একের পর এক সমবায় জয় করছে সিপিআইএম। স্যার খুব পরিষ্কার প্রশ্ন, এবার কি তাহলে খেলা ভাঙার খেলা হচ্ছে? খেলা ভাঙার খেলা শুরু হয়েছে। প্রতিবেদনে আমি সেই ভাইরাল হয়ে যাওয়া ভয়ঙ্কর চিঠিটি, পদত্যাগপত্র, ভয়ঙ্কর কেন বললাম তার বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না। এটা কোনো ব্যক্তিগত চিঠি নয়, এটা একটা অফিসিয়াল চিঠি, পদত্যাগপত্র। সেখানে দিদি সম্বোধন করা ইত্যাদি বিষয়গুলো অনেক আলোচনা হয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, আমার কথা বিশেষ বাড়াবো না। আজকে মূল আলোচ্য দুটি বিষয়: মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের পদত্যাগ, সেই পদত্যাগের যৌক্তিকতা, যথার্থ কতখানি, এই অব্যাহতি চাওয়া, পদত্যাগ না অব্যাহতি চাওয়া, এবং বাংলা বাঁচাও যাত্রা সারফেস থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মেইনস্ট্রিম মিডিয়া থেকে। তার কারণ হচ্ছে আবারও এই অলীক কুনাট্যরঙ্গ তৈরি হচ্ছে। মানুষের রুটি রুজি, মানুষের স্বার্থ, মানুষের কথা যেখান থেকে বলা হচ্ছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ মানুষের ইস্যুই আমার ইস্যু, মানুষের কথাই আমার কথা। আমার দর্শকের কাছে আমার একটি করজোড়ে নিবেদন: আপনি যে কোনো দলকে ভোট দিন, যে কোনো দলকে সমর্থন করুন, যা ইচ্ছে করুন, কিন্তু অশিক্ষিত, ভয়ঙ্কর রকমের অশিক্ষিত, সর্বগ্রাসী অশিক্ষায় নিমগ্ন যারা, তাদেরকে দয়া করে এড়িয়ে চলুন। আমি অশিক্ষিত কথাটা এই জন্য বলছি, যে ব্যক্তি সম্পর্কে বলছি, অরূপ বিশ্বাস, তিনি শহর কলকাতার মানুষ, তিনি কোনো প্রত্যন্ত গ্রাম বা প্রান্তিক শ্রেণীর মানুষ নন, প্রত্যন্ত গ্রামের মানুষ নন, যথেষ্ট আলোকপ্রাপ্ত মানুষ। একটি চিঠি লিখতে গিয়ে তিনি যে ভয়ঙ্কর কাণ্ডখানা করে ফেললেন, তিনি হয় ক্রিয়া অথবা ক্রীড়ার পার্থক্য বোঝেন না, অথবা বুঝলেও সচেতনভাবে গুলিয়ে ফেলেন, অথবা দুটোই তার কাছে সমান। তার সব ক্রিয়াই তার কাছে ক্রীড়া, অথবা সব ক্রীড়াই তার কাছে ক্রিয়া। ক্রিয়াঙ্গন ইত্যাবিধ নানাবিধ বানান, সহজ বাংলা বানান। আমি লিটারেলি অনেক ঘটনায় ব্যক্তিগত ইস্যু, ব্যক্তিগত এজেন্ডা করে ফেলি না, নির্মোহ থাকার চেষ্টা করি। কিন্তু যেটা করতে পারি না সেটা হচ্ছে এই সর্বগ্রাসী অশিক্ষা আমাকে ভেতর থেকে অত্যন্ত পীড়া দেয়। আমি মেনে নিতাম তিনি যদি প্রত্যন্ত গ্রামাঞ্চলের, প্রত্যন্ত প্রান্তিক শ্রেণীর কোনো মানুষ হতেন, যার কাছে শিক্ষার আলো এসে পৌঁছয়নি, যার সুযোগ ছিল না, কিন্তু তিনি নিজের কোনো স্কিলের কাজ ক্ষেত্রে বা নিজের কোনো গুণের জন্য, মানবিকতার জন্য তিনি বিশেষ, তিনি মন্ত্রী, তার কথা আলাদা, সচেতনভাবে বলছি। কিন্তু অরূপবাবুর মতো শহুরে শিক্ষিত মানুষ, তারা যে কি বলবো, মানে ছোটদেরকে দেখাবেন না এই প্রতিবেদন, কারণ এখানে ওই চিঠিটি আলোচনা আসছে, তারা কোথাও দেখতে পারে। ছেলেদের জন্য তো ভবিষ্যতে চাকরি নেই, ছেলে মেয়েদের জন্য, যদি বা তাকে সেই চাকরি চলে যায়, এরকম একটা অবস্থা। রাজধর্ম ইত্যাদি কথা উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, সে আসতেই পারে। প্রত্যেকটি রাজনৈতিক দলের মুখপাত্রদের নৈতিক অধিকার, তাদের পেশাদারি কর্তব্য, তাদের দলকে ডিফেন্ড করা, জাস্টিফাই করা, সে কাজ তারা করবেন। সেখানে কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন, এবং রাজধর্ম কথাটির কতখানি যৌক্তিকতা রয়েছে সেসব পরে আলোচ্য। আমার প্রশ্ন হচ্ছে একটাই, একটা না দুটো, যে মুখ্যমন্ত্রী কি রাজধর্ম পালন করতে গিয়ে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে, কারণ এই রাজ্যে তার অনুপ্রেরণা ছাড়া কিচ্ছু হওয়া সম্ভব না, আমি বিশ্বাস করি, এবং এটা বিশ্বাস করানোর জন্য ওনার সরকারি এবং ওনার দল দায়ী, আপনিও আশা করি বিশ্বাস করেন। এরকম একজন অনুপ্রেরণাদাত্রী মানুষ তিনি আমার, এবং সৎ, নৈতিকভাবে একজন মানুষ, সততার প্রতীক উনি নিজেকে দাবি করতেন, এবং সত্যি ওনার ব্যক্তিগত সততা ইত্যাদি নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না।
সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রশ্ন উঠছে ওনাকে নিয়ে, বা স্বরাষ্ট্রমন্ত্রী তো উনি, পুলিশ মন্ত্রী উনি, পুলিশের ব্যর্থতা মানে তো ওনারই ব্যর্থতা। উনি পদত্যাগ করবেন কি নিরপেক্ষ তদন্তের জন্য, সেটা আমার প্রশ্ন। সময় উত্তর দেবে, এবং উত্তর দেবেন আপনারা যে পদত্যাগ করা উচিত কিনা। ভয়ঙ্কর কেলেঙ্কারি, আমরা নজর রাখবো আগামী দিনে আরও কি কি বেরিয়ে আসে, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, বাংলা বাঁচাও যাত্রা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। এসআইআর এর দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। আজকে আমরা সেই প্রতিবেদনে সেই জিনিস তুলে আনিনি, এবং রাজ চক্রবর্তী তিনি ছবি পরিচালনা করেন, আমি যদিও সেরকম কিছু দেখিনি, কিন্তু উনি ছবি পরিচালনা করেন, অবশ্যই নাম শুনেছি। তিনি যে কথা বলেছেন ট্রোলিংয়ের বিরুদ্ধে গিয়ে, ট্রোলারদের সম্পর্কে, সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি, যেভাবেই হন, তিনি যে কথা বলেছেন সেটা খুব সংবেদনশীল কথা বা দায়িত্ব জ্ঞান সম্পন্ন কথা নয়। সেখানে প্ররোচনা তৈরি হতে পারে, চোখ খুবলে নেব, জিভ ছিঁড়ে নেব ইত্যাদি কথা একজন দায়িত্ববান মানুষের না বলাটাই বেটার। তার যদি মনে হয় আইন কোথাও গিয়ে ভঙ্গ করা হচ্ছে, তার কোথাও গিয়ে তিনি অসুরক্ষিত বোধ করছেন, তাহলে তিনি আইনের দ্বারস্থ হবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে মহিলাদেরকে যখন চরমতম অসম্মান করা হয়, তখন কিন্তু তিনি অসুরক্ষিত বোধ করেন না, বা মহিলাদের সপক্ষে গলা ফাটান না। যাই হোক, অকেশনালি ফাটাবেন না, তখন কেন ফাটাননি, অতএব এখন কেন ফাটাবেন না, এই জাতীয় প্রশ্ন আমি করবো না। ফাটাতেই পারেন, কিন্তু দয়া করে প্ররোচনামূলক কথা বলবেন না। এবং আপনাদের কাছে আমার একটা শেষ অনুরোধ আবারও করছি, আমি খুব বেশি সময় নেব না। দয়া করে অশিক্ষাকে দূরে রাখুন, অশিক্ষার অন্ধকারকে দূরে রাখুন, কুশিক্ষা, অশিক্ষা, মূর্খতা দূরে রাখুন। যে দলকেই ভোট দিন, যাকে ইচ্ছা ভালোবাসুন, মানুষটি যেন সচেতন হন, রাজনীতি সচেতন হন, যে রাজনৈতিক নেতা তো, নেতা মন্ত্রী ইত্যাদি। এত অশিক্ষা নেওয়া যায় না। অরূপবাবু, ছোটবেলায় আপনি পড়াশোনা করেননি ভালো করে, বলতে বাধ্য হচ্ছি, তাহলে এই বানানের অবস্থা হতো না। এখন আপনার কাছে বোধহয় সময় বেশি, পদত্যাগ করেছেন মানে অব্যাহতি নিয়েছেন দপ্তর থেকে, মন্ত্রিসভায় আছেন, যদি সম্ভব হয় এই প্রতিবেদন দেখবেন একটুখানি। আমি আপনার আপনাকে করজোরে আবেদন করছি, একটুখানি পড়াশোনা করুন, 2য় ভাগ পাওয়া যায়, একটু পড়ুন না, বানানগুলো ঠিক হয়ে যাবে, পরের চিঠিটা বেটার হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, কি বলছেন তিনি আপনাদের জন্য? স্যার, প্রথমেই আজকে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে শুরু করব। আহ, এই অভিযোগ তো ভুরি ভুরি শুনতে পাই যে জ্যোতিবাবুর মন্ত্রিসভায় ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিলেন, কিন্তু আপনারা স্যার বাংলা শিক্ষাটা আপনারা তুলে দিলেন কেন? কেন এই প্রশ্ন করছি, কারণ অরূপ বিশ্বাস সম্ভবত বাম আমলেই লেখাপড়া করেছেন। এত খারাপ বাংলা, এত ভুল বানান কি করে সম্ভব স্যার? আপনারা বাংলা তুলে দিলেন কেন? প্রথম কথা হচ্ছে যে জ্যোতিবাবুর আমলে মোটেই ইংরেজি তুলে দেওয়া হয়নি। যারা বলেন তারা অর্ধ সত্য কথা বলেন। জ্যোতিবাবুর আমলে বিভিন্ন শিক্ষা কমিশনের পরামর্শ অনুযায়ী প্রাথমিক স্তর থেকে ইংরেজি সরিয়ে দিয়েছিল, যেটা অত্যন্ত বৈজ্ঞানিক। গোটা পৃথিবীর শিক্ষাবিদরা এটাই মনে করেন, প্রাথমিক স্তরে একমাত্র মাতৃভাষাতেই বা যে ভাষাতে তার পরিবেশ, সেই পরিবেশগত ভাষাতেই শিক্ষা হওয়া উচিত। যাক, সেটা বড্ড বিতর্কের ব্যাপার, কিন্তু একটা প্রচার থাকে, তো এই প্রচারের মোহে মানুষ ভেসে যায়। কিন্তু যে কথাটা আপনি বললেন যে বাংলা, আমরা তো বাংলা বলতেই লজ্জা হয় আমাদের। আমরা তো সবাই সাহেবের ঘরে জন্ম নিয়েছি, হয় ইংরেজি, চোরা ফাটা ইংরেজি, নয় এখন হিন্দি, এইসব বলতে বলতে অভ্যস্ত। তাই বাংলাটা ঠিক আসে না। মানে আপনি একজন মন্ত্রীর বাংলা লেখা নিয়ে আপনি ভাবছেন, তবু যে 4 কলম লিখেছেন এটাই তো অনেক। উনি বাংলা লেখার চেষ্টা করেছেন, এজন্য আমাকে ধন্যবাদ জানাই যে উনি কষ্ট করে ভুলভাল ইংরেজি লেখেন, উনি ভুলভাল বাংলা লিখেছেন। সেটাও একটা ভালো দিক যে বাংলা ভাষার প্রতি এটাতে ইচ্ছা আছে। স্যার, ব্যাপারটা হচ্ছে যেটা, যে আমরা ছোটবেলায় বানান ভুল করলে, আমি অন্তত ব্যক্তিগতভাবে জানি, এবং মানে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, আপনারা তো আরো অনেক বেশি হয়েছেন সম্ভবত। মাস্টারমশাইরা বকতেন, খুব সহজ বানান ভুল করলে কান টানেও মূলে দিতেন আর কি। আপনাদের সময় মনে হয় শাস্তির পরিমাণটা একটু বেশি ছিল। আপনি তো একটা সময় রীতিমতো শিক্ষকতা করেছেন, তো আপনি এরকম ছাত্র পেলে কি করতেন? নীল ডাউন করাতেন? দেখুন, আমার কথা হচ্ছে যে অসাবধানতা বশত বানান ভুল হতে পারে একটা,
কিন্তু একটা 4 লাইনের চিঠিতে যদি 4টে বানান ভুল থাকে তাহলে তো একটু কষ্ট হয় ভাবতে। এখন এরা মন্ত্রী হয়েছেন, গোটা সোশ্যাল মিডিয়ায় এসব ঘুরে বেড়াবে, তখন স্কুলের ছাত্ররা বলবেন তো যে আমাদের দোষ দিয়ে লাভ কি? আমাদের দোষ দেবেন না, আমরা ভুলভাল করব সেটা মেনে নিতে হবে। আজকাল তো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো পরীক্ষার সময় ছাত্ররা, ছাত্রদের মায়েরা তারা নাচানাচি করছেন যে দিদি বলেছেন পাশ করিয়ে দেবেন, অতএব ফেল করবো কেন? আমাদের সময় একটা ফেল করার ভয় ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন সেসব তো উঠে দেওয়া হচ্ছে না। স্যার আরেকটা কথা একটু জিজ্ঞেস করব, তারপরে মূল আলোচ্য বিষয়ে আসবো। এটা আমার একটু কৌতূহল। স্যার মানে এত অশিক্ষা, মানে আপনি তো কলকাতার রাজনীতিকে হাতের তালুর মতো চেনেন। এই মানুষটি যার সম্পর্কে কথা বলছি তিনিও কলকাতার রাজনীতি অনেকদিন ধরেই নিশ্চয়ই করছেন। যে রাজনীতিই করুন। মানে এরকম মানে এই অশিক্ষা, মানে এটা কেন স্যার? মানে এত মূর্খ কেন এরা? আপনার উপর কিন্তু হামলা হয়ে যাবে। না, না, সে হোক, সে যেসব হোক। যেসব মূর্খকে মূর্খ শব্দ আপনি বলবো তাতে ব্যবহার হামলা হওয়ার করছেন কি? আপনার উপর হামলা হয়ে যাবে। না, তার কারণ হচ্ছে তো এরা তো মূলত একটা সময় ছিল পেশি শক্তির জোরে, কণ্ঠস্বরের শক্তির জোরে এরা খানিকটা নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছিলেন, মেধার জোরে তো করেননি। হুম, হুম। সেজন্যই আজকে এইসব হচ্ছে এবং এই দেখে আমরা দুঃখ পাচ্ছি, কিন্তু এটা হওয়াটাই প্রায় অবধারিত ছিল। আমরা পেশি এবং উচ্চ কণ্ঠস্বরকেই মনে করেছি যোগ্যতা। দেখবেন না, অনেক আমাদের রাজনীতিটা মিটিং মিটিং চিৎকার করতে শুরু করেন। হুম, হুম। চিৎকার করার মধ্যে দিয়ে কি যুক্তিবোধ আসে আমি জানি না। তো এরা তো সেই সবই শিখেছেন না। স্যার এবার একটা পুজোর মানে নাম করে গিয়ে লোককে ভয় দেখিয়ে টাকা আদায়, না দিলে দেখে নেবো, এইসব করে যারা বড় হয়েছেন, রাজনৈতিক স্বীকৃতি পেয়েছেন, তাদের তো এরকম হতেই পারে। স্যার এবার খুব সিরিয়াস দুটো প্রশ্ন করব। দেখুন স্যার অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন কি করেননি সেটা নিয়ে আদৌ ভাবনার কোনো কারণ, একজন মানে অত্যন্ত গুরুত্বহীন মানুষ। কারণ দেখাই গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আবার সেই দপ্তর গ্রহণ করলেন। মানে সূর্যকান্ত মিশ্র একটা সময় বলেছিলেন একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। মানে তখন আমরা হয়তো আপত্তি করেছিলাম, কিন্তু যে এরকমটা কেন বলা হচ্ছে সদ্য নির্বাচিত একটা মন্ত্রিসভা সম্পর্কে, কিন্তু দিনের পর দিন সেই সত্য আস্তে আস্তে একদম দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। অরূপ বিশ্বাস আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে স্যার প্রবণতা। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আগে করে নেব রাজ চক্রবর্তীর সম্পর্কে। আমি জানি না স্যার আপনি ওনার কোনো ছবি দেখেছেন কিনা। হুম, প্রশ্নটা হচ্ছে উনি একটা মন্তব্য করেছেন, আপনি হয়তো জানেন, যে চোখ হুম। খুবলে নেব, জিভ ছিঁড়ে নেব। আ এখন ট্রোল করা মানে একজন মানুষকে ব্যঙ্গ বিদ্রূপ করা, আপনাকেও অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে ব্যঙ্গ বিদ্রূপ করেন, অনেকে কটু কথা বলেনও। কিন্তু আপনি আ কি বলবেন? আইনের দিক থেকে কি বলবেন? নৈতিকতার দিক থেকে কি বলবেন? এটা বলা যায়? না, উনি তো যে রাজনীতিতে বিশ্বাস করেন, যাকে উনি নেতা হিসেবে স্বীকার করেছেন, সেই ক্ষেত্রে এই সমস্ত কথা না বললে উনি তো সেই বৃত্তের মধ্যেই যেতে পারবেন না। উচ্চ শিল্পী সত্তাটাকে তো উনি তো আহ, হারিয়ে ফেলেছেন। উনি গিয়ে এখন আত্মসমর্পণ করছেন দিদি সত্তায়, এবং দিদি সত্তায় আত্মসমর্পণ করলে এই সমস্ত কথা না বললে তো তাকে জায়গা দেওয়া যাবে না, না? স্যার এই প্রশ্ন আমাকে অনেকে করেছেন, আপনাকে কি করতে অনেকে জিজ্ঞেস করেছেন, আপনার মুখ থেকে উত্তর চান যে আত্মরক্ষার অধিকার তো সংবিধান স্বীকৃত। কিন্তু আমাকে কেউ আক্রমণ মানে আমার সামনে যদি কেউ কাউকে আক্রমণ করে, আমি তার জিভ ছিঁড়ে নেব, চোখ খুবলে নেব। এই কথা কি সংবিধান স্বীকৃত? না, শুধু সংবিধান নতুন কিছু স্বীকার করেনি, সংবিধান মানব সভ্যতার ইতিহাসে যা যা আছে, যা দিয়ে মানুষ মানব সভ্যতা নিজেদের মানবিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেই কথাগুলোই বলেছে। এই যে ছিঁড়ে নেবো, টেনে নেবো, ঝুলিয়ে মারবো, উল্টে মারবো, হুম, হুম, এগুলো যারা কথা বলেন তারা মানব সভ্যতা বিরোধী কৃষ্টির কথা বলেন। হুম, স্যার এবার সুতরাং হ্যাঁ, বলুন স্যার। এটা যা যিনি বলেছেন, আমার তো বললাম তো খুব খারাপ লাগছে যে তিনি তার নিজস্ব শিল্পী সত্তাকে বিসর্জন দিয়েছেন পেশি সত্তা এবং অসাংস্কৃতিক শব্দ উচ্চারণের কাছে। স্যার এবার একটা প্রশ্ন যে এটাকে আপনি কিভাবে দেখছেন? মানে রাজধর্ম বলা হয়েছে কুণাল ঘোষ। তৃণমূলের নেতৃত্ব আমাদের সঙ্গে কথা বলতে চান না। ফোন করলে ফোন ধরেন না বা বলেন যে আমরা কথা বলব না। তাই ওনাদের মতামত মানুষের সামনে নিয়ে আসার উপায় নেই। আপনি বক্তা নন, অতএব দায় আপনার নয়। কিন্তু আপনার নোশন কি, আপনার পারসেপশন কি স্যার? রাজধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় পালন করলেন?
রাজধর্ম কাকে বলে এটা কি জানেন কুণাল বাবুরা বা মমতা? জানেন কি রাজধর্ম কাকে বলে? আমার তো মৌলিক প্রশ্ন। আমরা প্রজাতন্ত্রে বাস করছি, আমরা রাজতন্ত্রে বাস করছি না। রাজধর্ম একটা পচা পচা গলা সামন্ততান্ত্রিক চিন্তা। ভারতবর্ষ পরিচালিত হয় সংবিধান দ্বারা। সুতরাং যারা ক্ষমতায় বসেছেন তারা সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় বসেছেন। তারা রামের শপথ নিয়ে, অশোকের শপথ নিয়ে, হনুমানের শপথ নিয়ে, জগন্নাথের শপথ নিয়ে ক্ষমতায় বসেননি। এইটা বোঝা উচিত। আইনের শাসন প্রতিষ্ঠা করবার অঙ্গীকার নিয়ে তারা ক্ষমতায় বসেছেন। আজকে যেটা হলো সেটা আইনের শাসন আবার ভুলুণ্ঠিত হলো। তিনি মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার একজন সদস্য, তিনি মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগত চিঠি লিখছেন। দিদি, একেবারেই। সরকারি দপ্তরে দিদি দ্বারা চলে না। আমি নিজে দেখেছি অসীম দাশগুপ্ত এবং বুদ্ধদেব ভট্টাচার্য তারা ব্যক্তিগত স্তরে বন্ধু, হুম কিন্তু দপ্তরে আমি দেখেছি অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে স্যার বলে উদ্বোধন করে কথা বলতে। হুম হুম, হুম। এইটা হচ্ছে প্রথা। এটা প্রোটোকল। হ্যাঁ, অফিসটা বাড়ির বৈঠকখানা না। হুম হুম, তিনি দিদির কাছে প্রণাম চেয়ে, আশীর্বাদ চেয়ে হুম, হুম। তিনি অব্যাহতি চেয়েছেন, যদি দিদি অনুমতি দেন। তিনি অব্যাহতি চাইছেন না স্বেচ্ছায়। এটা ব্যক্তিগত চিঠি, ব্যক্তিগত আলাপচারিতা এসব হতে পারে প্রশাসনিক স্তরে, আইন সিদ্ধ নয় এটা। সুতরাং এটা পুরো নাটকের একটা মঞ্চের প্রথম পর্বের এটা অভিনয়। সেই অভিনয়টা তারা করেছেন। এটা আমি অনেককেই বলেছি, আপনাকেও বললাম। স্যার এবার এবং একটা কি প্রশ্ন। হলো, তিনি হ্যাঁ, মন্ত্রিসভার সদস্য থেকে গেলেন। আরো মারাত্মক গভীর ব্যাপার এটা। একদম তিনি দপ্তরহীন মন্ত্রী। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেননি। তিনি ক্রীড়া দপ্তরটা ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন মানে ছাড়েননি, আপাতত তার দিদি আছে, দিদির মুখকে সামনে রেখে তিনিই দেখবেন। যদি তদন্ত হয়, তদন্তকে প্রভাবিত করবার সমস্ত সুযোগ তার কাছে রয়ে গেল। তিনি মন্ত্রিসভায় আছেন। এই নাটকগুলো ওরা মনে করেন যে অধিকাংশ লোক বুঝবে না, কেন প্রচার মাধ্যম আছে, ওদের মুখপত্র আছে, রাজধর্ম, রানী ধর্ম, এইসব বলে নাচবার চেষ্টা করবেন। কিন্তু আমি বলি, এটা সংবিধান সম্মত আইনের শাসন প্রতিষ্ঠাকে আবারও লঙ্ঘন করা হলো। একটা নিজের লেটার হেডে টু দ্য সিএম এই বয়ান দিয়ে চিঠি লেখা যেত না, মানে একটা হাতে লেখা সেটাই চিঠি। তো পদ্ধতি। মুখ্যমন্ত্রীকে লিখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। আপনি রাজি হলে আমি অব্যাহতি নিলাম। এটা আবার কিরম কথা? এইসব কথা ঘরে হয়। দিদি যখন পুজোর সময় রান্না করে খাওয়ান, তখন আদর করে বলতে পারেন, দিদি আমি অব্যাহতি নিলাম, আমাকে দিন। এখন দিদিকে তাই তো। শিখন্ডি করে দিলেই তো অপকর্মগুলো চালিয়ে যাবেন। স্যার আরেকটা কথায় অনেক আলোচনা এই নিয়ে হয়েছে, তাই এই আলোচনায় যাব না যে রাজীব কুমার ইত্যাদি বিষয়। আমি একটা প্রশ্ন স্যার বেসিক করতে চাই, যে রাজীব কুমার ব্যর্থ, মুকেশ কুমার ব্যর্থ, খুব ভালো কথা। তারা যদি, তাদের ওপর যদি শাস্তির কোপ নেমে আসে, তাহলে তাদের দপ্তরের মন্ত্রী যিনি, তিনি রাজধর্ম পালন করে কেন পদত্যাগ করবেন না? বেসিক প্রশ্ন স্যার। আবারও বলি, রাজধর্ম শব্দটা ব্যবহার করবেন না। এই শব্দটা ব্যবহার করে প্রকৃতপক্ষে রাজা প্রজা এই ধারণা তৈরি করা হচ্ছে। আমরা কেউ রাজা নেই, পুরো প্রজা নেই। আমরা সবাই কিন্তু সংবিধানের অন্তর্ভুক্ত নাগরিক এবং আমাদের অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত। যাই হোক, হুম হুম। আপনি যেটা বলছেন যে, এই যে বললেন, এটা তো নাটক। আপনি একটা তদন্ত কমিটি তৈরি করলেন লোককে ভাঁতা দেওয়ার জন্য। সেই তদন্ত কমিটির রিপোর্ট কোথায়? আমরা তো জানতে চাই, ওই জাজমেন্টটা নিয়ে জানতে চাই, তদন্ত কমিটির রিপোর্টটা জনসমক্ষে আসছে না কেন? তদন্ত কমিটি যদি রিপোর্ট দিয়ে থাকে, তার ভিত্তিতে যদি উনি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমাদের সমস্ত রিপোর্ট জানার অধিকার আছে। হুম হুম। এটা মন্ত্রিসভার কোনো গুপ্ত ব্যাপার নয় যে মানুষকে জানানো যাবে না। আর দ্বিতীয় কথা, তিনি এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছেন, কেন ব্যবস্থা নিলেন? এবং সেই ব্যবস্থাটার নাম করে তাদের আড়াল করছেন কেন? তাদের প্রত্যেককে এই মুহূর্তে সাসপেন্ড করে দিলেন না। তারপর তদন্ত হবে এবং ওরা ওখানে থাকবেন। সেটা কি তদন্ত হবে, না তদন্তের নামে আবার ছেলে খেলা হবে?
স্যার রাজ্যের রাজনীতিতে যতটুকু আমার ধারণা স্যার, হয়তো সেটা ভুলও নয় যে অরূপ বিশ্বাসের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু বেশি গুরুত্বপূর্ণ। একটু হলেও বেশি। তো সেই জায়গায় অরূপ বিশ্বাস যদি তদন্তকে আ নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিজের দায়িত্ব মাথা পেতে নিয়ে পদত্যাগ করতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সাময়িক অব্যাহতি তো নিতেই পারতেন। আপনি কি বলবেন স্যার? যে একটা নিরপেক্ষ তদন্ত হোক, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিচ্ছি কিছুদিনের জন্য। সেটাই তো উচিত ছিল। উচিত তো ছিল, কারণ সমস্ত দুর্নীতিটা পেছনে পরিকল্পনা মুখ্যমন্ত্রী যুক্ত আছেন। কেন এত টাকার দায়িত্ব নিয়ে এত বড় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খেলোয়াড় আসবেন, মুখ্যমন্ত্রী তার স্ট্যাচু উদ্বোধন করছেন, তার সঙ্গে দেখা করবার জন্য তিনি কনভয় নিয়ে যাচ্ছেন, মাঝপথ থেকে পালিয়ে এসছেন, যে তার গুন্ডারা ব্যর্থ হয়েছে, এখন জনগণ গুন্ডামির দায়িত্ব নিয়ে নিয়েছে। তো সেই মুখ্যমন্ত্রীর তো নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। এত বড় কেলেঙ্কারি আমরা ইতিপূর্বে দেখিনি। একথা বলছেন আপনি স্যার? হ্যাঁ, স্যার আর আর দুটো মাত্র প্রশ্ন আপনাকে করব। শতদ্রু দত্ত নামক ব্যক্তি, তার সম্পর্কে যতটুকু খবরাখবর স্যার পাচ্ছি, সে নিয়ে পরে অবশ্যই আলোচনা করা যাবে। তার প্রতি একটুও সহানুভূতিশীল না হয়েই বলছি। তাকে মুখ হুম। ঢেকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে বা যা হচ্ছে, তিনি পুলিশি হেফাজতে আছেন, বিচার যা হবে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শতদ্রু দত্ত একা? তাকে কি স্কেপগোট করা হচ্ছে স্যার? না না, শতদ্রু দত্তকের পরে দেখবেন তৃণমূল দলে হয়তো ওয়ার্কিং চেয়ারম্যান করে দেওয়া হবে। আর স্যার আমার একেবারে শেষ প্রশ্ন যে এই বিষয়টা আজকে আলোচনা থেকে স্বাভাবিকভাবেই হারিয়ে যাবে এবং সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব যে এই জিনিসটাকে এজেন্ডার মধ্যে নিয়ে আসা। বাংলা বাঁচাও যাত্রা এই মুহূর্তে রাজ্য রাজনীতির প্রাণকেন্দ্রে থাকা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ যেটা ঘটে আসছে গত ২ সপ্তাহ ধরে। আগামীকাল সমাপ্তি, তার আগে আজকে দেখা গেল যে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গায়, যেখানে মতুয়ারা বিশেষ করে মতুয়া অধ্যুষিত জায়গায় বিপুল জনসমাবেশ হচ্ছে এবং স্বরূপনগরের মতো জায়গায় একের পর এক সমবায় জয় করছে সিপিআইএম। স্যার খুব পরিষ্কার প্রশ্ন, এবার কি তাহলে খেলা ভাঙার খেলা হচ্ছে? খেলা ভাঙার খেলা শুরু হয়েছে। মতুয়ারা এতদিনে বুঝতে পেরেছে যে তাদের নিয়ে আরএসএস এর দুই সন্তান মমতা এবং বিজেপি ছেলে খেলা করেছেন। তাদের জীবন জীবিকা, তাদের অস্তিত্ব নিয়ে ছেলে খেলা করা হয়েছে। তারা দেরিতে হলে উপলব্ধি করেছেন, এবং যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষ সর্বস্তরে উপলব্ধি করবেন, ততই দেশের পক্ষে মঙ্গল। সেই জন্য আজকে যদি আপনারা দেখে থাকেন যে মতুয়া অঞ্চলে ব্যাপক মানুষ তারা বাংলা বাজাও যাত্রার সঙ্গে পদযাত্রায় সহযাত্রী হয়েছেন, হুম তাহলে হুম। বুঝতে হবে যে তারা তাদের ভবিষ্যৎটাকে দ্রুত উপলব্ধি করছেন। স্যার আরেকটি বিষয় আমার, এটা অবশ্যই আগে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম স্যার, গতকাল আপনার ফেসবুকের করা পোস্টটিও দেখেছি এবং প্রথম দিনই স্যার আপনার সঙ্গে কথাও হয়েছিল যে রাজ্য সরকার এত সংবেদনশীলতা দেখাচ্ছে, কিন্তু দেখা গেল কিন্তু সেই আবার প্রতিহিংসার রাজনীতি। উত্তর দিনাজপুর থেকে আপনার কাছে ফোন এসেছিল এক জনৈক হুম। ব্যক্তিকে, তার বাবা ফোন করছেন, পুলিশ খুঁজছে। একটু বিষয়টা বলুন স্যার। আজকেও এরকম একটি ফোন এসছে। উত্তর দিনাজপুর থেকে এক ভদ্রলোক ফোন করলেন, তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে। সে ছেলে খেলা দেখতে এসেছিল। সে বেচারা নতুন চাকরি পেয়েছে, ৩ মাস হলো জয়েন করেছে। এখন তাদের 22 তারিখ পর্যন্ত হেফাজত দেওয়া হয়েছে। ভদ্রলোক আতঙ্কিত হয়ে আমার কাছে জানতে চাইছেন কি করণীয়। ঠিক অনুরূপ একটি ফোন আজকে এসেছে, সেটা উত্তর দিনাজপুর নয়। আমি বিভিন্ন লোকের সাথে কথা বলতে বলতে এলাকাটা ভুলে গেলাম। হুম হুম। আমাদের এই দক্ষিণবঙ্গের কোনো একটি জায়গা থেকে একজন ফোন করে বলেছেন একই কথা, যে তার ছেলে খেলা দেখতে গিয়েছিলেন, টিকিট কেটে তার ছেলেকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে, 22 তারিখ পর্যন্ত হেফাজত। ভদ্রলোক কান্নাকাটি করছেন যে কি করব। তৃণমূলীরা নিজেরা পরিকল্পনা করে এই সমস্ত গুন্ডামি করবেন, করিয়ে তারপর সাধারণ মানুষকে বিপদে ফেলবেন। এই যে মানুষগুলো যারা আতঙ্কে আছেন, যে হেফাজতে গেছে, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করার অধিকার কে দিল পুলিশ প্রশাসনকে? কি করণীয় স্যার? মানে আমাদের এই যে সম্পত্তি ভাঙা হয়েছে, এর জন্য তো প্রথম গ্রেপ্তার করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত যারা এটা সংগঠিত করেছিলেন এবং যারা নিরাপত্তা দিতে পারেননি তাদের। হুম হুম হুম। কেন এই কারণে ওই অঞ্চলের যে পুলিশ আধিকারিক দায়িত্বপ্রাপ্ত ছিলেন সবাইকে গ্রেপ্তার করা হবে না, আমার এটাই প্রশ্ন। তাদের স্যার তো দায়িত্ব, সরকারি খুব খরচায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রশ্ন ছিলেন। করলেন স্যার আপনি। আজকে স্যার গৌতম ভট্টাচার্য, আমার আর নাম বলতে অসুবিধা নেই, কারণ তিনি নিজে, আপনি স্যার দেখতে পাবেন, তিনি তার চ্যানেলে কলকাতা টিভিতে বসে নিজে এই কথা বলেছেন যে তিনি এবং তার স্ত্রী যখন মব ফিউরির শিকার হচ্ছেন, তখন তার স্ত্রী
পুলিশের কাছে গিয়ে সাহায্য চান যে আমাদেরকে রক্ষা করুন। পুলিশ বলেছেন যে আমাদের কিছু করণীয় নেই এবং গৌতম ভট্টাচার্যের দীর্ঘদিনের অভিজ্ঞতা, তিনি বলেছেন যে এরকম স্ট্যাচু হয়ে থাকতে কক্ষনো পুলিশকে দেখিনি। পুলিশ দায়ী নয় স্যার? গৌতম বাবু তো অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব। হুম, মিডিয়া জগতে পরিচয় আছে, পুলিশ জগতে তার পরিচিতি আছে, তিনি একজন নামকরা সাংবাদিক। হ্যাঁ, হ্যাঁ, তার যদি এইরকম অসহায় অবস্থা হয়ে থাকে তাহলে ভাবুন তো সাধারণ মানুষের কি অবস্থা হয়েছে। একেবারেই। গোটা রাজ্যের পুলিশ বাহিনীকে মমতা গত কয়েক বছর ধরে ক্ষমতা আসার পর থেকে ব্যবহার করেছেন দুর্নীতিবাজদের প্রোটেক্ট করার জন্য, ধর্ষকদের প্রোটেক্ট করার জন্য, গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে কর্মদক্ষতা, তাদের যে বুদ্ধি স্বাধীনভাবে প্রয়োগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাই একজন অসহায় নারী যখন সাহায্য চান তখন তারা অনেক অক্লেশে বলতে পারেন আমাদের কিছু করার নেই। একেবারেই স্যার। তো সেক্ষেত্রে স্যার এত মানুষ যে, এবং আমরা তো এই বিষয়টা ভুক্তভোগী অতীতেও দেখেছি যে নির্দিষ্ট কারোর নাম না দিয়ে প্রত্যেকের একটা ধরা পড়ার আশঙ্কা থাকে। যে কাউকে এখানে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে মানে সামওয়ান অ্যান্ড আদার্স বলে। তো সেক্ষেত্রে যারা খেলা দেখতে গিয়েছিলেন বা যারা বিপন্ন হতে পারেন তাদের জন্য আইনি সুরক্ষা কি হতে পারে স্যার? দেখুন, আইনি সুরক্ষা খুব একটা কিছু নেই। এখানে একটা করে নির্দিষ্ট অভিযোগ লাগিয়ে দেবে। হুম, হুম। তারপরে আপনি 15 দিন 1 মাস পরে বেরিয়ে এলেন, কিছু পাওয়া গেল না। কিন্তু প্রাথমিকভাবে আপনার যে মনে একটা ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া হলো, এগুলো পুলিশের চিরাচরিত কায়দা। সেই জন্য সাধারণ মানুষকে ভাবতে হবে যে এইরকম দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে আমরা কত তাড়াতাড়ি বিদায় জানাতে পারি। এখন ভাবনার এই একটাই জায়গা, একটাই সূত্র। এই চিন্তা না করলে পরে সাধারণ মানুষকে আরো আগামী দিনে এই ধরনের বহু অস্বস্তিকর অবস্থায় মুখোমুখি হতে হবে। অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য।